জনভোগান্তি বিবেচনায় সড়ক থেকে সরে যাওয়ার ঘোষণা ইশরাকের। শপথ নিয়ে কালক্ষেপণ হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ৬ ঘণ্টা অবরোধ ছাত্র দলের, যান চলাচল বন্ধে ভোগান্তি। সীমান্তে বিএসএফ এর পুশিং চলছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ৬ জেলায় ১০৫ জনকে আটক করেছে বিজিবি। প্রধান উপদেষ্টার কাছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের স্মারকলিপি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন। টিসিবির খোলা ট্রাকে পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ, কার্ডধারীরা পাবেন আগের দামে। স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মানুষের ভোগান্তি বিবেচনায় সড়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ইশরাক হোসেনের। তবে শপথ বিষয়ে রায় নিয়ে কালক্ষেপণ হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন তারা। এদিকে শপথ না পালানো নিয়ে রিট খারিজ হওয়ায় উচ্ছ্বসিত ইশরাকের সমর্থকরা। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকরা তাকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দিতে থাকেন নানা স্লোগান। 11:30 নাগাদ ইশরাককে শপথ না পড়ানোর বিষয়ে রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এতে বাঁধভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের। আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ পড়ে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। আমাদের দফা ১ দাবি ১, আসিফের পদত্যাগ, এটাই আমাদের দাবি। আমরা আমাদের জয় পেয়েছি, আমরা সফল হয়েছি। আমরা এখন আসিফের পদত্যাগ চাই। এরপর শুরু হয় নতুন আন্দোলন। এবার ১ দফা দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। জনভোগান্তির দায় চাপান সরকারের উপর। বলেন, সরকার অধিকার বঞ্চিত করাতেই এ আন্দোলন। আসিফ ও মাহফুজের পদত্যাগে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের কথাও জানান তিনি। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। ইশরাকের ঘোষণার পর বিকেল ৫:৩০ নাগাদ কাকরাইলের সড়ক ছাড়েন কয়েক হাজার নেতাকর্মী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই জানিয়েছেন আইনজীবীরা। তবে এখনও আইনি বাধা আছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর পথে বড় বাধা হয়েছিল তার বিপক্ষে দায়ের করা রিট। বৃহস্পতিবার ওই রিটের আদেশ ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় সেনা, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা। আদেশ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে। আধা ঘন্টা ধরে দেয়া আদেশে আদালত জানায়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক হোসেনের করা মামলায় রিটকারী কোনো পক্ষ না থাকায় হাইকোর্টের রিট আইনসম্মত নয়। এজন্য রিটটি খারিজ করা হয়। আইনজীবীরা জানান, ইশরাককে শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে
যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গত ২৭ মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর গেজেট প্রকাশ করে ইসি। নিয়ম অনুযায়ী গেজেট থেকে ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর সময় শেষ হচ্ছে আগামী ২৬শে মে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি, নইলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং চট্টগ্রাম বন্দর বিষয়েও কথা বলেন বিএনপি নেতারা। সকালে অপর এক অনুষ্ঠানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও পদত্যাগের দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা কথা বলেন জাতীয় নির্বাচন, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয়ে। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বিএনপির নেতারা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান। জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। চট্টগ্রাম পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় নয়। চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা। এনসিপি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এসব কথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তারপরেও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে 6 ঘণ্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেল 5টায় শাহবাগ মোড় ছেড়ে দেন নেতাকর্মীরা। এই সময় তারা জানান, দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। গত 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এরপর থেকেই হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। সুষ্ঠু একটি বিচারের দাবিতে আজকের এখানে আমরা সমবেত হয়েছি। অতি দ্রুত বিচারের দাবিতে আমরা রাজপথে এখনো সোচ্চার। দ্রুত তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আন্দোলনকারীরা জানান, সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিরা এখনো ধরা পড়েনি, এমনকি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। এটিকে প্রশাসনের গাফিলতি বলছেন তারা। এবং বিচারে যে গাফিলতি, এই গাফিলতির প্রতিবাদে আমরা 9 দিন যাবত কর্মসূচি পালন করতেছি। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যার মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার সম্ভব হয়। আমরা কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ডকে বিনা প্রতিবাদে ছেড়ে দেব না।
দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। তারা বলেন, সরকার 9 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ হয়নি। 8 দিন হয়ে গেল, কিন্তু এখনো আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের কিন্তু এখনো কোনো আমরা শুরু হওয়া পাইনি। সাম্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট যদি এভাবে হত্যার শিকার হয়, 8-9 দিন যাওয়ার পরও এটার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সম্ভবপর না হয়, তাহলে রাষ্ট্রের অপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকায় মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা পরিষদ থেকে খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নাগরিকত্ব নিয়ে ফরেন সার্ভিসে দেয়া খলিলুর রহমানের বক্তব্য অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিমূলক। তিনি উপদেষ্টা পরিষদে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। পরে তারেক রহমান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ক্রোধে তারেক রহমানের নামে নানা মামলা দিয়েছিল। এভাবে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখাই ছিল লক্ষ্য। পরে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ইশরাককে নিয়ে আদালতের রায় জনগণের ইচ্ছারই প্রতিফলন। এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মিরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে মিরপুর 10 নম্বর স্বাধীনতা চত্বরে এই সমাবেশ করেন তারা। এনসিপি নেতাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্রের মতো কথা বলছে। মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় নাকি জাতীয় নির্বাচন চায়, সেটার জন্য ভোট হওয়া উচিত। কোনো চাঁদাবাজ দখলদারদের হাতে আর দেশের ক্ষমতা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। বলেন, আগামী দিনে ফ্যাসিবাদ কায়েম হবে না, সকল রাজনৈতিক দলকে সেই নিশ্চয়তা দিতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। ইসির সক্ষমতা পরীক্ষা করতে সবার আগে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান বিক্ষোভকারীরা। সংস্কার দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ প্রকাশের দাবি জানান তারা। কোন চাঁদাবাজ দখলবাজদের হাতে এ দেশের শাসনভার আর তুলে দিতে চাই না। তাদের কথা ছিল বিএনপির মুখপাত্রের মতো, যত কথা বলেছেন, যত কাজ করেছেন, সবকিছু ছিল বিএনপির মুখপাত্রের মতো। আজকে আমাদের নির্বাচন কমিশনের সংস্কার লাগবে, আজকে আমাদের জুলাই ঘোষণাপত্র লাগবে। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শুরুতে সব দলের সমর্থন থাকলেও এখন সে অবস্থান নেই বলে মন্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। সকালে রাজধানীর বিজয়নগরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। নুরুল হক বলেন, উপদেষ্টা পরিষদ থেকে এনসিপি সমর্থিত উপদেষ্টাদের পদত্যাগ জরুরি। তা না করে জ্যেষ্ঠ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করাটা অযৌক্তিক। তার অভিযোগ, নির্বাচন পেছানোর জন্যই ইসি ভবন ঘেরাও করে এনসিপি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রসঙ্গে বলেন, টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতাকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুত তার অপসারণ চান তিনি। সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। কারণ এই সরকার নানানভাবেই কিছু কিছু উপদেষ্টার ব্যক্তিগত মন্তব্য, কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। হাইকোর্টে পরবর্তী শুনানি হবে সোমবার। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। 14 মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়।
জুবাইদা রহমানকে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়। দুদকের করা মামলায় 2023 সালের 2 আগস্ট রায় দেয় ঢাকা মহানগর জজ আদালত। রায় তারেক রহমানের 9 বছর কারাদণ্ড এবং জুবাইদা রহমানের 3 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও এ কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চলছে। বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, মৌলভীবাজার ও খাগড়াছড়ি সীমান্তে 105 জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। লালমনিরহাটের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে ঢুকে পাটগ্রামের দিকে যাচ্ছিল একদল মানুষ। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও 20 জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয় তাদের। নিজেদের বাংলাদেশি দাবি করে আটককৃতরা জানান, ভারতের আহমেদাবাদ থেকে বিমানে শিলিগুড়িতে এনে বুধবার রাতে সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে তাদের। আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আসছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। থেকে আমাকে ছাড়িয়েছে, ছাড়ার পরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায়। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিং করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এদিকে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুমিল্লা ও ফেনী সীমান্তে 1/2 জনকে পুশিং করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর মধ্যে 19 জন পুরুষ, 15 জন নারী ও 18 জন শিশু। এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এ নিয়ে কনসার্ন আছেন। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিং করা 21 জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে 6 জন নারী ও 13 জন পুরুষ। এর আগে গত 16 মে পঞ্চগড় সীমান্ত দিয়ে 11 জনকে পুশিং করে বিএসএফ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে ইন্টারনেট বন্ধ হলে মৌলিক অধিকার খর্বের অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হতে পারবেন দেশের নাগরিকরা। এমনটাই জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আসন্ন বিপিও সামিট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 21 জুন শুরু হতে যাচ্ছে আউটসোর্সিং খাতের সর্ববৃহৎ আয়োজন বিপিও সামিট 2025। যোগ দেবে 30টি দেশি বিদেশি বিপিও প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে আউটসোর্সিং খাত সংশ্লিষ্টরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকায় এ খাতের কর্মীদের যে সম্মানহানি হয়েছে তা ফেরানোর পাশাপাশি বিশ্বের কাছে পূর্ণ সক্ষমতা তুলে ধরাই হবে এবারের বিপিও সামিটের উদ্দেশ্য। এক্সিস্টিং যেই জনবল আমাদের মেম্বার কোম্পানিতে কাজ করছে 85,000, সেই 85,000কে আমরা নিশ্চয়ই এই বছরের মধ্যে 1 লাখে উন্নতি করব। সেটা আমাদের একটা টার্গেট। এটা একদম ভেরি শর্ট টার্ম টার্গেট। সো আমরা যেভাবে প্রোগ্রেস করছি ইনশাআল্লাহ আমরা 1 লাখে পৌঁছে যাব। এ সময় উঠে আসে বুধবার গ্যাজেট হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়টি। আইসিটি সচিব জানান, এখানে মোট 51টি ধারা সন্নিবেশিত হয়েছে। সাইবার জগৎকে সুরক্ষা দিতে জুয়া, জালিয়াতি, নারীদের নিরাপত্তার মতো সকল বিষয় রাখা হয়েছে এই অধ্যাদেশে। ইন্টারনেট বন্ধ করা হলে তা হবে অধিকার খর্ব। সাইবার স্পেসে জুয়া, তারপর সাইবার বুলিং, নারী এবং শিশুদের রাইটসগুলো যতভাবে হ্যাম্পার্ড হয়, এবং এখানে ইন্টারনেটকে একটা রাইট হিসাবে দেয়া হয়েছে। এখন আর ইন্টারনেট বন্ধ হলে আপনি আপনার মৌলিক অধিকার খর্ব হয়েছে মর্মে কিন্তু আদালতের শরণাপন্ন হতে পারবেন। ফ্রিল্যান্সারদের বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল বাংলাদেশে চালুর প্রক্রিয়া শুরু হলেও ভারতের মধ্যস্থতার কারণে তা দেরি হচ্ছে বলে জানান আইসিটি সচিব। পেপ্যালের যে জায়গায় আমরা যোগাযোগ করি না কেন, এটা ইট টার্নস টু ইন্ডিয়া, it comes to India because PayPal is being controlled for this region is from India. তো এখন ইন্ডিয়াতে আসলে যেটা হয়, for any reason or for no reason it is delayed.
এদিকে সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া স্টারলিংকের খরচ ভবিষ্যতে আরও কমে আসবে বলেও আশ্বাস দেন শীষ হায়দার চৌধুরী। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরে যাচ্ছেন জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। শুক্রবার কুমিল্লায় বিপিএলে মোহামেডানের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। ফুটবল ছাড়ার পর কোচিং ক্যারিয়ার শুরু করতে চান। মাঠ থেকে অবসর নিতে পারাকে তৃপ্তির জায়গা বলছেন তিনি। এখনই আমার রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া, তো সেই কারণেই আমার এই অবসরের সিদ্ধান্ত। আবেগভরা কণ্ঠে 11 বছরের ফুটবল ক্যারিয়ার শেষ করার ঘোষণা গোলকিপার আশরাফুল ইসলাম রানার। 2014 সালে মোহামেডানের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু। ঐতিহ্যবাহী সেই দলের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্লাভস জোড়া তুলে রাখতে যাচ্ছেন। বিদায় বেলায় জানিয়েছেন জাতীয় দল থেকে অবসর নিতে না পারার আক্ষেপ। ন্যাশনাল টিম থেকেও আমার পরিকল্পনা ছিল 2023 সালে রিটায়ারমেন্ট করার। লাস্ট অনেকগুলো ম্যাচ আমি খেলতে পারছিলাম না, জিকু খেলছিল। তো আমার কাছে মনে হয়েছে তখন যে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, ন্যাশনাল টিমে জুনিয়র ছেলে পেলে আসুক তো তাদের জন্য। তো তখন হ্যাভিয়ার ওই সময়টা অ্যাগ্রি করে নাই। তারপরে যে কোনো কারণেই হোক ন্যাশনাল টিমের থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাকিদের চেয়ে আলাদা রানার ক্যারিয়ার। পেশাদার ফুটবলার হতে 2014 সালে চাকরি ছাড়েন সেনাবাহিনীর। পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নেন। 1 বছরের মধ্যে দলকে নেতৃত্বও দিয়েছেন। মোহামেডানের পর দাপটের সাথে খেলেছেন শেখ রাসেল, সাইব স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনীতে। 37 বছর বয়সে ব্রাদার্সে যোগ দিয়ে মৌসুম শেষে বিদায় জানিয়েছেন ফুটবলকে। যদি গোলকিপার কোচ হিসেবে কাজ করি তো অবশ্যই সেটা আমি চাইবো যে টপ লেভেলে কাজ করার জন্য। নেক্সট সিজনে হয়তো বা এমনও হতে পারে যে গোলকিপার কোচ হিসেবে কোনো ক্লাব বা কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে হয়তো বা নতুনভাবে আসতে পারি। বিদায় বেলায় রানা ক্যারিয়ারে সুখ দুঃখের স্মৃতিচারণ করেছেন। তার মতো গোলকিপারের অবসরকে শূন্যতা হিসেবে দেখছে তার ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ইন্ডিয়ার সাথে সল্টলেকের যে ম্যাচটা, ওইটা আমার ক্যারিয়ারের সবথেকে স্মরণীয় মুহূর্ত। আর সবথেকে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের সাথে হেরে আমরা ফুটবল থেকে 14 মাস নির্বাসনে ছিলাম। সে ওই রকম পারফর্ম করেই বিদায় নিচ্ছে। তো আমরা চাবো যে সে তার এই ফুটবলের অঙ্গনে যে তার কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা সে যেন কন্টিনিউ রাখে। দেশের ফুটবলে জাগরণ নিয়ে আন্দোলিত রানা হামজা সমিতদের আগমনে দারুণ ভবিষ্যতের আশা করেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে পাহাড়ি অঞ্চলের এশিয়ান বন্য হাতি, মেঘচিতা, সাম্বার হরিণ, রাজধনেশ সহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী। বিপন্ন হয়ে পড়েছে লজ্জাবতী বানর, মুখ পোড়া হনুমান। মূলত অপরিকল্পিত বনায়ন, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস এবং শিকারের কারণে অস্তিত্ব সংকটে পাহাড়ের জীববৈচিত্র্য। এ অবস্থায় নতুন করে বনাঞ্চল তৈরি, বন উজাড় এবং পাহাড় কাটা বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। তবে তার পদত্যাগেও অচল অবস্থা কাটেনি। অধ্যাপক হযরত আলী মাত্র 18 দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানান। এদিকে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দ্রুত নিরসনের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষকরা আন্দোলনে নামেন। গেল 3 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। উনি যেহেতু দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি যদি অপারগ হয়ে থাকেন, আমরা বলেছি যে সসম্মানে তাহলে আপনি জিনিসটা স্পষ্ট করেন, না পারলে আপনি পদ ছেড়ে দিন, যাতে সরকার যোগ্য কাউকে নিয়োগ দিতে পারে, একজন পূর্ণকালীন ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিই। এবং একই সাথে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একজন কুয়েট বান্ধব, যোগ্য এবং পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে কুয়েটের সংকট নিরসনে ওনারা দ্রুত উদ্যোগ নেবেন। রাজুকের সার্ভার হ্যাক করে বহুতল ভবনের নকশা অনুমোদন জালিয়াতি করেছে একটি চক্র। শুধু হ্যাকিংই নয়,
রাজুকের একাধিক কর্মকর্তার সিল ও নকল করে তারা। এই ঘটনায় মতিঝিলের এক ফটোকপি দোকানের মালিক ও কর্মচারী জড়িতের প্রমাণ মিলেছে। এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করা হলেও মালিক পলাতক। বৃহস্পতিবার বিকেলে রাজুক ভবনে জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। উত্তরার বাউনিয়ায় জলাশয় বা তার আশেপাশে ছোটখাটো স্থাপনা নির্মাণের অনুমোদন পেতে যেখানে কাঠখড় পোহাতে হয়, সেখানে মাত্র 17 মিনিটেই হয়ে যায় 185 ইউনিটের 15 তলা ভবনের অনুমোদন। রাজধানীর মতিঝিল থেকে রাজুকের নকশা অনুমোদন সার্ভার ইসিপিএস হ্যাক করে এ জালিয়াতি করেছে নীল নকশা নামের একটি ফটোকপি দোকানের মালিক ও কর্মচারীরা। কেবল হ্যাকিংয়ের মাধ্যমে জালিয়াতি নয়, নকশা অনুমোদনের অর্থ পরিশোধের প্রমাণও মিলেছে দোকান মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ওই সার্ভার হ্যাক হওয়ার পরে কোনো একটা ফাইল 15 তলা ওয়াটার বডি পাস হয়ে গেছে, তো এই জন্য আমাদের ধরে নিয়ে আসছে। সবগুলো ফাইল ওনারা ডিটেলস দেখার পরে আমাদের একটা ফাইল ওনারা বললো যে এখান থেকে জমা হচ্ছে, কিন্তু ওখানে বসে ক্রেডিট কার্ড থেকে টাকা জমা দিয়েছে। বৃহস্পতিবার সকালে দোকানটিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল নকল সিল। 2 কর্মচারীকে গ্রেপ্তার করতে পারলেও মালিক পলাতক। যে নকশাটির বিষয়ে অভিযোগ রয়েছে, সেই নকশাটি সেখানে প্রণীত হয়েছে, তাদের কম্পিউটারে এটা পাওয়া গিয়েছে। এটি আপলোড করার জন্য যে জিমেইল আইডিটি খোলার প্রয়োজন পড়ে, সেটিও তারা ওখানে তৈরি করেছে। এ জালিয়াতির সঙ্গে রাজুকের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা সংশ্লিষ্ট কারো জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। এই নকশাটা যেখানে অনুমোদন নিয়েছে, এটা হলো একটা ওয়াটার বডি, এখানে প্ল্যান পাসের কোনো সুযোগ নাই এবং এটা হাইট রেস্ট্রিকশন আছে। এবং আমরা এটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এখন যেটা আইনানুগ ব্যবস্থা নিব, পুলিশের কাছে হস্তান্তর করবো, রেগুলার একটা মামলা করব। গত মঙ্গলবার সার্ভার হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পরপরই বন্ধ করে দেয়া হয় নকশা অনুমোদনের সার্ভার। শতভাগ নিরাপত্তা নিশ্চিতের পর আবারও অনলাইনে শুরু হবে কার্যক্রম। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে আলাদা 2 মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় মামলার তদন্ত কর্মকর্তা ইমদাদুল হক 5 দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক আইভি আক্তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা 12টায় অন্য মামলায় 7 দিনের রিমান্ড চাইলে বিচারক মোহাম্মদ আব্দুল নূর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকাল 8:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। এর আগে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে মমতাজকে কাশিমপুর কারাগারে রাখা হয়। 2013 সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। শুনানিতে আজকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজাকান্দিতে আবার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।